নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব 14 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে। এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। সবাই মিলে হোটেলে পৌঁছালো এবং যে হোটেল থাকছে সেখানেই সবাইকার খাবার ব্যবস্থা করা আছে। সবাই এক এক করে ঢুকে বসে পড়লো। স্ত্রীরা 4 জন এক জায়গায় খেতে বসেছিল। সামনে তাকিয়ে দেখলো কাব্য হাজির। পুরো খাবার সময়টায় আকাশ মিষ্টির দিকে তাকিয়ে হাসছিল আর মিষ্টি রাগে লাল হচ্ছিল। রৌদ্র, শ্রী আর স্নেহা ওদের দেখে হাসছিল। কাব্য শুধু চুপচাপ বসে আকাশকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। খাবার শেষ পাতে সবার জন্য মিষ্টি ছিল একটা করে। সেটা দিতে এলেই আকাশ জোরে জোরে বলে, আমাকে 2টো দিন। আসলে মিষ্টি আমি ভীষণ ভালোবাসি। মিষ্টি এত লোকের সামনে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে আছে, কিন্তু কতক্ষণ থাকতে পারবে তা জানে না। কাব্য আর চোখে আকাশের দিকে তাকালো। ও খুব ভালো করে বুঝতে পারছে আকাশ আবার কিছু কুকীর্তি করে এসেছে। আকাশ, হ্যাঁ ভাই, তুই আবার কি শুরু করেছিস? কেন জ্বালাচ্ছিস মেয়েটাকে? দাঁতে দাঁত চেপে কাব্য মিষ্টির মুখের বিরক্তি আর রাগ দেখি ওর কাছে যে সবটা স্পষ্ট হয়ে গেছে, তাই আকাশকে ও ঝাঁঝাচ্ছে। আরে ভাই, তুই বুঝবি না, আমি কিচ্ছু করিনি সত্যি। আকাশ, মিষ্টি যদি তোর নামে অভিযোগ করে আমি সোজা এক লাথি মেরে বাড়ি পাঠিয়ে দেবো তোকে, বলে রাখলাম। তোর থেকে শত্রুও ভালো রে ভাই। খাবার শেষে সবাইকে জানিয়ে দেওয়া হলো যে কাল সকাল 9টায় বাস ছাড়বে পুরীর মন্দিরের উদ্দেশ্যে। সবাই যেন সময় মতো নিচে চলে আসে রেডি হয়ে। তারপর যে যার মতো ক্লান্ত শরীরে রওনা দিল নিজেদের ঘরের দিকে। সকালে সবাই বেরিয়ে যায় পুরীর জগন্নাথ মন্দির আর সাথে আরও কয়েকটা জায়গা দর্শনের উদ্দেশ্যে। মন্দির হোটেল থেকে অনেকটা দূর, তাই বাসে যাওয়া হবে বলেই ঠিক হয়েছে। সবাই বাসে উঠে পড়েছে। স্নেহা আর মিষ্টিও চলে গেছে। শ্রীর ঘড়ি খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে। গিয়ে দেখে বাস শুধু ওর জন্যই দাঁড়িয়ে আছে, বাকি সবাই চলে এসেছে। ঢুকতেই দেখে বিরক্তিকর কাণ্ড, কোনো সিট খালি নেই। পাশে তাকেই দেখে মিষ্টি বিরক্তিকর মুখে বসে আছে আকাশের পাশে। বোঝাই যাচ্ছে বেচারাকে রীতিমতো বাধ্য হয়েই বসতে হয়েছে। কিন্তু স্নেহা বসেছে মোটুর পাশে। কিন্তু ও কোথায় বসবে? মিষ্টি নিজেদের পাশের সিটটা দেখিয়ে বলে, এখানেই বসে যাও শ্রী। শ্রী দেখে সত্যি খালি আছে একটা সিট, আর পাশেরটায় ব্যাগ রাখা। শ্রীও বিনা বাক্যব্যয়ে বসে পড়ে, কারণ সারাটা রাস্তা দাঁড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা ওর নেই। একটু পরেই বাস ছেড়ে দেবে। শ্রী আজও চুলগুলো খোলাই ছেড়ে দিয়েছিল। আপন মনে সেগুলো ঠিক করছিল জানলার দিকে তাকিয়ে। হঠাৎ পাশে কেউ বসতেই শ্রী সেদিকে তাকায়, আর তাকাতেই তো চোখ কপালে উঠে যায়। কাব্য! এই গোটা বাসে একমাত্র কাব্যের পাশের সিটটাই খালি থাকতে হলো। কাব্য অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, মনে হচ্ছে না তার পাশে আরও কারোর অস্তিত্ব আছে। শ্রী অসহায়ভাবে আকাশের দিকে তাকাতেই দেখে আকাশ আর মিষ্টি দুজনেই মুখ টিপে টিপে হাসছে। বাহ বাহ, শত্রুর শত্রু বন্ধু হয় কথাটা শুনেছিলাম, আজ হাতে নাতে প্রমাণও পেলাম। শ্রী তো মনে মনে গজগজ করে বলল। বাস চলতে শুরু করেছে। শ্রী যতটা সম্ভব দূরত্ব রেখে বসেছে। মাঝে মাঝে আর চোখে দেখছে কাব্যকে, কিন্তু সে ফোনে মগ্ন। পাশে কে বসেছে সেটাও বোধহয় দেখেনি। শ্রী একবার ভাবল ওকে ডেকে নিজের মুখটা দেখিয়ে দেবে, কিন্তু না, সকাল সকাল লোকটার সাথে যেচে ঝামেলা করার কোনো শখ ওর নেই। খানিক পরে মন্দিরের একটু দূরে বাস এসে থামলো। এখন থেকে এরপর থেকে হেঁটেই যেতে হবে। চারিদিকে লোকের ভিড়। সবাই মিলে জুতো আর ফোন বাইরে জমা দিয়ে প্রবেশ করলো মন্দিরে। এই মন্দিরের একমাত্র যে জিনিসটা শ্রীর অপছন্দ হয়েছে সেটা হলো এখানে দর্শনার্থীদের ওপর পাণ্ডাদের আক্রমণ। এই একটা জিনিস শ্রীর ভীষণ বাজে লেগেছে। মন্দির ঘুরে মন্দিরের ভিতরে সুবিশাল রান্নাঘর দেখে আশ্চর্য হয়ে গেল ওরা সবাই। এখানে প্রায় 500 জন রান্নার ঠাকুর ও প্রায় 300 জন সহযোগী মিলে ভোগ প্রসাদ তৈরি করেন।
মাটির পাত্রে কাঠের উনুনে ভোগ রান্না হয়। ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের মাটির পাত্র রাখা আছে, একটার পর একটা করে। ওখানেরই একজনের কাছে শুনল এখানে নাকি রোজ 25,000-এর বেশি দর্শনার্থীর জন্য ভোগ প্রস্তুত করা হয়, এবং আশ্চর্যের বিষয় হলো ভোগ কমও পড়ে না, আবার অবশিষ্টও থাকে না কোনো দিন। মন্দিরে ঘুরতে ঘুরতে এরকমই বহু তথ্য ওরা জানতে পারল। যেমন মন্দিরের ভেতরে সমুদ্রের কোলাহল বিন্দু মাত্রও শোনা যায় না। আবার দিনের বেলাতেও নাকি এই মন্দিরে কোনো ছায়া পড়তে দেখা যায় না। এখানে সমুদ্রের হাওয়া স্বাভাবিকের বদলে উল্টো দিকে প্রবাহিত হয়। মন্দিরের চূড়ার ধ্বজা সর্বদা হাওয়ার প্রতিকূলে ওড়ে। এই ধ্বজাকে এবং মন্দিরের চূড়ায় যে অষ্টধাতু নির্মিত সুদর্শন চক্র আছে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখানকার মানুষজন। এখানে নাকি প্রতি বছর নতুন রথ বানানো হয় এবং পুরনো রথের কাঠ দিয়ে খেলনা তৈরি করে বাজারে বিক্রি করা হয়। এরকম অজস্র তথ্য সংগ্রহ করে সবাই বেরিয়ে গেল মন্দির থেকে। বেরোতে বেরোতে সিঁড়ি ভাবল পৃথিবীতে এখনো কত কিছু জানা বাকি আছে ওর। যেহেতু মন্দির দর্শনে বেশি সময় লাগেনি এবং হাতে এখনো একটা গোটা বেলা আছে, তাই ঠিক করা হলো আজই কর্ণাক বা সূর্য মন্দিরটা দেখে ফিরবে হোটেলে। কিন্তু তার আগে পেট পুজো করা দরকার সবার। বাস একটু দূরে যেতেই দেখা গেল একটা মোটামুটি ভদ্র দোকান। সবাই নেমে লুচি তরকারি এক পেট খেয়ে আবার রওনা দিল কর্ণাকের পথে। স্ত্রীর অনেক অনুরোধের সত্ত্বেও মিষ্টি জায়গা বদল করল না। আর একটাই উত্তর তার, স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য ও আকাশকেও সহ্য করতে রাজি, কিন্তু আকাশের পাশেই বসবে, তবু স্ত্রীকে শাস্তি দেবেই। তাই বাধ্য হয়ে এবারও বসতে হলো কাব্যের পাশে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়ছে। কড়া রোদ মুখের ওপর পড়ে মুখটাকে যেন পুড়িয়ে দিচ্ছে শ্রী। ও আবার বসেছে জানলার পাশে। প্রথমে ভাবলো কাব্যকে বলবে এদিকে এসে বসতে, কিন্তু কাব্যের কাছ থেকে যে কোনো সদুত্তর পাওয়া যাবে না তা শ্রী জানে। এপাশ ওপাশ মুখটা ঘুরিয়ে অনেকক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে শেষে শ্রী নিজের খোলা চুলগুলো একপাশে করে ওটা দিয়ে মুখটা আড়াল করে নিল। কাব্য এতক্ষণ আর চোখে শ্রী শেষ পর্যন্ত কি করে সেটা দেখছিল, কিন্তু এটার আশা ওর ঊর্ধ্বে ছিল। ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলল, এগুলো চুল না যুদ্ধের অস্ত্র কে জানে। শ্রী কাব্যকে বিড়বিড় করতে দেখে বলল, কিছু বলছেন? কাব্য ঘুরে আশ্চর্য হওয়ার ভান করে বলল, আমি? তোমাকে না তো। তুমি কালকের ব্যাপারটা এত সিরিয়াস নিয়ে নিয়েছো। উফ, আজ একদম পাশে এসে বসেছে। আকাশ মিষ্টির কাঁধটা নিজের কাঁধ দিয়ে একটু ঠেলে বলল, দেখুন মিস্টার আকাশ, আপনাকে আমি শুধু সহ্য করছি স্ত্রীকে জব্দ করব বলে, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আপনাকে কি করব আপনি ভাবতেও পারবেন না। আকাশও আর বিরক্ত করেনি মিষ্টিকে। ও তো শুধু এক পলকভাবে চেয়েছিল মিষ্টির রাগী মুখটার দিকে। জীবনে কোনোদিনও কাউকে বিরক্ত করে ওর এত ভালো লাগেনি। রেগে গেলে ওর মুখটা যেরকম লাল টমেটোর মতো হয়ে যায়, সেটা না দেখলে যেন আকাশের খাবারই হজম হয় না। পাশ থেকে কাশির শব্দে আকাশ চমকে ঘুরে তাকায়। কাব্য ওর দিকে তাকাচ্ছে আর মুখ টিপে হাসছে। আকাশ ধরা পড়ে যাওয়ায় মুখটা জোর করে গম্ভীর করার চেষ্টায় ব্যস্ত থাকে। সবশেষে 1 ঘন্টা পর বাস পৌঁছালো কর্ণাক মন্দির, সূর্য মন্দিরে। কোন মানে অ্যাঙ্গেল আর আর্ক মানে সূর্য। সেই থেকেই মন্দিরের নাম কর্ণাক মন্দির বা সূর্য মন্দির। শোনা যায় নরসিংহদেব এই মন্দির স্থাপন করেছিলেন। ওরা মন্দিরের প্রবেশপথে একজন গাইড নিয়ে নিয়েছিল। ওরা পুরো মন্দিরের কারুকার্য ঘুরে ঘুরে দেখছিল আর গাইড সেসব বর্ণনা করছিল। সূর্য মন্দিরে সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ঐতিহাসিককালে এই মন্দিরটি জলপথে যাত্রা করা নাবিকদের জন্য এক বিশেষ চিহ্ন হিসেবে করা হতো। মন্দিরের সামনে রয়েছে নাট্যমণ্ডপ এবং মন্দিরের ভিতরে আছে নাট্য মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল 2টি সিংহ মূর্তি, যারা লড়াই করেছে 2 রণহস্তির সাথে। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতি। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, যার সামনে রয়েছে 7টি ঘোড়া, যা সপ্তাহের 7 দিনের প্রতীক। 12 জোড়া চাকার ওপর পুরো মন্দিরটি স্থাপিত। এই 24টি চাকা হলো 24 ঘন্টা।
চাকার কারুকার্য দর্শকদের জন্য একটা বিশেষ আকর্ষণ। প্রতিটি চাকা হলো এক একটি সূর্য ঘড়ি এবং চাকার ভিতরের দাঁড়গুলো হলো ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে অষ্টপ্রহর। এছাড়া আছে ডান্সিং হল, ছায়াদেবীর মন্দির এবং মায়াদেবীর মন্দির। মন্দিরের প্রতিটা ভাস্কর্য কারুকার্য দেখতে দেখতে এবং গাইডের কথা শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেল কেউ খেয়ালই করলো না। সাথে ছবি তোলার কাজও তো ছিলই। শ্রী, স্নেহা আর মিষ্টি মিলে আজ অনেক ছবি তুলেছে। অনেকক্ষণ সূর্য মন্দিরে কাটানোর পর আস্তে আস্তে সবাই বেরিয়ে এলো বাইরে। একটু পরে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে, কিন্তু রোদের তেজ বিন্দুমাত্র কমেনি। শ্রী আর রৌদ্র একসাথে যাচ্ছিল। মিষ্টি আর স্নেহা বিরক্ত লাগছিল, তাই ওরা অনেক আগেই বেরিয়ে গেছে। শ্রীরা দেখলো সবাই বেরিয়েই একটা বাঙালি হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। মোটামুটি প্রচুর ভিড় হোটেলটায়। ওদের মধ্যে থেকে অর্ধেকজন খেয়ে বেরিয়ে যেতেই বাকিরা গিয়ে বসলো। কারোর পা আর চলছে না এই গরমে, কিন্তু মুখের সামনে গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর ডাক তরকারি দেখে খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে শ্রী আর রৌদ্র আসছিল। রৌদ্র ওর ক্যামেরা বন্দি করে কিছু দৃশ্য শ্রীকে দেখাচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকটা শ্রীরও আছে, যদিও সবই শ্রীর অজান্তেই। বাসে উঠে নিজের জায়গায় বসতে গিয়ে দেখে কাব্য জানলার পাশে বসে আছে। শ্রী চোখে মুখে অবাক ভাব দেখালেও মনে মনে বেশ খুশিই হলো। এই রোদে ওখানে বসা অসহ্যকর হতো। হোটেল পৌঁছেই ওদেরকে জানিয়ে দেওয়া হলো যে বিকেলে যেদিকে ইচ্ছে যেতে পারে, তবে সমুদ্রের ধার বা বাজার অবধি যেতে পারবে, এর বেশি না। সবাই চলল রুমে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টাতে। সবাই রেডি হচ্ছে এখনও। শ্রীর ফোন আসে একটা। শ্রী চুপচাপ ফোনটা নিয়ে বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পর কথা শেষ করে আবার ফিরে আসে। মিষ্টি আর স্নেহার ব্যাপারটা একটু খটকা লাগে। শ্রী সাধারণত এরকম করে না। চুপচাপ তৈরি হয়ে নিচে নেমে এসে দেখে কেউ নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে কি করবে ভাবতেই সামনে দেখে আকাশ আর কাব্য হেঁটে আসছে। ওদের দেখি আকাশ বলে, আরে গার্লস, তোমরা তা কোন দিকে? নরকে আপনি যাবেন? চলুন তাহলে। মিষ্টি তো প্রায় ঝাঁস দেখিয়ে বলল, তুমি গেলে আমি সেখানেও যেতে পারি মিস মিষ্টি। দাঁত বের করে আকাশ বলল, আপনাকে তো আকাশ থামবি তুই? তোমরা চাইলে আমাদের সাথে যেতে পারো। সবাইকে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে দিয়ে কাব্য বলল। আকাশ সমেত শ্রী, মিষ্টি, স্নেহা চারজনই অবাক দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতেই কাব্য একটু গলাটা ঝেড়ে বলল, আসলে একা তোমাদের তিনজনে যাওয়াটা ঠিক নয়, তাই বললাম। তবে একা যেতে চাইলে যাও, আমাদের কোনো প্রবলেম নেই। স্নেহা আগ বাড়িয়ে লাজুক ভঙ্গিতে বলল, আমাদের কোনো অসুবিধে নেই কাব্যদা, আপনি আমাদের সাথে যাবেন। ওয়াও, আপনি ভীষণ ভালো, ভীষণ কিউট। না না, সে কেন? আমি দাদা হিসেবে তোমার মতো বোনকে একা ছাড়তে পারি? সেটা উচিত নয়। যতই হোক সম্পর্কে বোন হও। কাব্য ঠোঁটের কোণে লেগে আছে অমায়িক হাসি। বোন শব্দটাই কেউ যেন স্নেহার বুকের ওপর বারবার একই জায়গায় ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। বেচারির খুশি খুশি মুখটা সেকেন্ডের মধ্যে চুপসে গেল। ওদিকে মিষ্টি আর শ্রী তো মুখে হাত দিয়ে হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। আপনি গেলে অসুবিধে নেই, কিন্তু আপনার বন্ধু মিস্টার পোলিওকে বলবেন যেন চুপ করে থাকে। তার সম্পূর্ণ দায়িত্ব আমার, মিষ্টিকে আশ্বস্ত করে কাব্য বলল। তখনই শ্রী বলল, সৌদা আসেনি? আরে না, ও শালা ঘুমোচ্ছে। ওর 2-3 কিলো ওজন আজ কমে গেছে হেঁটে হেঁটে, তাই সেটাকেই আবার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আকাশ মজা করে বলল। ওরা সবাই একসাথে হাঁটা শুরু করলো সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে পৌঁছে চুপচাপ বসে রইল 5 জন। এই কোলাহলের মধ্যেও কতটা শান্তি আছে তা বলে বোঝানো যাবে না। কতক্ষণ এইভাবে বসে চারপাশের পরিবেশ উপভোগ করছিল মনেও নেই। অনেকক্ষণ ওখানে বসে ওরা চলল বাজারের দিকে। একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখছে ওরা। বেশিরভাগই সমুদ্রের ঝিনুক, শঙ্খ দিয়ে তৈরি জিনিস। এছাড়া রয়েছে জামা থেকে শুরু করে জুতো, সব কিছুর দোকান। সবাই এসে দাঁড়ালো চাবির রিংয়ে নাম লেখানোর দোকানে। পুরীর স্মৃতি হিসাবে এটাই নিয়ে যাবে ওরা। সবাই যে যার পছন্দ মতো চাবির রিং পছন্দ করেই চলল নাম লেখাতে। শ্রী নিয়েছে কালো
গিটার আকারের একটা। কাব্য শ্রীর পাশেই দাঁড়িয়েছিল, বাকিরা ওদের থেকে একটু দূরে, তাই ওরা না শুনলেও শ্রী স্পষ্ট শুনেছে নামটা মায়াক্ষী। কাব্য চাবির রিংয়ের ওপর এই নামটাই লেখাতে বলল স্বাভাবিক কণ্ঠে, ঠিক অতটা জোরে যাতে বাকিরা না শুনতে পায়। কিন্তু তাহলে শ্রীকে শোনালো কেন? ও কি কোনোভাবে আন্দাজ করতে পেরে গেছে যে আমি সব জানি? কিন্তু কিভাবে? মনে মনে শ্রী ভাবে। শ্রী নিজের রিংয়ের ওপর শুধু শ্রী লেখালো। আকাশ নিজের রিংয়ের ওপর নীল আকাশ লিখিয়েছে দেখে সবাই হাসিতে ফেটে পড়ল। যেহেতু কারোর কিছুই কেনার নেই, তাই বাজার ঘুরতে বেশি সময় লাগলো না। ঘোরা শেষে ওরা এসে দাঁড়ালো আইসক্রিম পার্লারের সামনে। তবে আইসক্রিমের সমস্ত খরচ কাব্য নিজেই দিল। আজ সবাই অবাক হবার দিন, আর কাব্যের অবাক করার দিন। সবথেকে বেশি আশ্চর্য হচ্ছে দুটো মানুষ, আকাশ আর শ্রী। শ্রী বোকার মতন সারাটা বাজার কাব্যের দিকে তাকিয়েছিল, বোঝার চেষ্টা করছিল কাব্যের হঠাৎ এসব করার কারণ। আর আকাশ চেষ্টা করছিল কিছু হিসেব মেলানোর। শেষে ফিরে এলো হোটেলে রাতের খাবারের জন্য। দেরি করলে চলবে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি, স্নেহা, শ্রী আর আকাশ বসেছে একসাথে গল্প করতে। গল্প মানে কাব্যের গুণগান, নিজের গুণগান। কাব্য আজ অবধি কত মহান মহান কাজ করেছে সেসব। গল্পের এক পর্যায়ে শ্রী বলে, আচ্ছা, তার মানে আপনার বন্ধুর সাহস শুধু কলেজেই চলে, বাইরে সে ভদ্র? আরে ওর সাহস তোমরা এখনো দেখোইনি। আসলে ও। আকাশের মুখের কথাটা শেষ করার আগেই শ্রী কটাক্ষ করে বলে, জানি, আমার খুব ভালো করেই দেখেছি। সে কলেজে একটা ছেলেকে র্যাগিং করা, একটিকে ভরা ক্লাসে একটা মেয়েকে অপদস্থ করা, আর যাকে তাকে ধরে পেটানো, সবই দেখেছি আমরা। আকাশ হাতের ফোনটা ছেড়ে একটু গম্ভীর হয়ে বলে, কাব্য মারামারি, অপদস্থ? শ্রী, কাব্য আজ অবধি বিনা কারণে কাউকে একটা চড়ও পর্যন্ত মারেনি। আর যদি মেরেছে তো একটা চড়, ব্যাস। গায়ে হাত কোনোদিনও তোলেনি কাব্য কারোর। আমরা নিজের চোখে দেখেছি, শ্রী আর মিষ্টি একসাথে বলে উঠল। কবে? আকাশ তো চোখে মুখে অবিশ্বাসের ছাপ। সেই যেদিন কলেজের প্রথম দিন ছিল, উনি একটা ছেলেকে গোটা কলেজের সামনে বললেন যে গান না গাইলে গলায় রড ঢুকিয়ে দেবেন। তারপর আবার আইটেম সং চালিয়ে বললেন নেচে দেখাতে। বেচারার অসহায় মুখটা দেখে আপনাদের মায়া দয়া হলো না? আমি মানলাম আমার সাথে পরে সে অন্যায় করেছে, কিন্তু সেদিন তো তার দোষ ছিল না। নিজের চোখে দেখেছি আর কানেও শুনেছি। এবারও বলবেন যে আমি ভুল বলছি? আকাশ চারপাশে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে বলে, শ্রীতমা, সবসময় চোখের দেখা জিনিস ঠিক নাও হতে পারে। তুমি কাব্যকে চেনো না তাই এরকম ভাবছো। কলেজে যে কোনো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নাও কাব্য কীরকম, সবাই এক বাক্যে বলে দেবে। আমি ওকে সাহসী বলেছি, গুন্ডা না। কাব্য গুন্ডা না। এবার আসি তোমার কথায়। হ্যাঁ, তোমার দেখা প্রতিটা ঘটনা আর তোমরা কানে শোনা প্রতিটা শব্দ ঠিক। তবে ঘটনার একটা উল্টো পিঠও আছে, যেটা তোমরা জানো না। তুমি যেমন অনুষ্ঠানের দিন ভুল বিচার করেছিলে, তেমন এখনও করছো কাব্যকে। ওই ছেলেটা কলেজের 1 নম্বরের গুন্ডা, আমাদের সাথেই পড়ে। তবে কাব্যের পাল্লায় পড়ে কিছু করার সাহস পায় না। যেদিন তোমাদের প্রথম দিন কলেজ, তার আগের দিনই কাব্য গোটা কলেজকে বলে দিয়েছিল যে এবছর যেন কোনো রকম র্যাগিং না হয়। কাব্যের কথায় কেউ তাই এসব করার সাহসও পাবে না বলেই আমরা ভেবেছিলাম। কিন্তু আমরা কলেজে এসেই জানতে পারি ওই ছেলেটা একটা মেয়ের সাথে সবার সামনে অসভ্যতামি করেছিল। একটা ছেলে পুরো ঘটনাটার ভিডিও করেছিল কাব্যকে দেখানোর জন্য। কাব্যকে যে যে কথাগুলো বলেছিল সেগুলো নিজে ওই মেয়েটাকে বলেছিল। তাই কাব্যকে বোঝাতে চেয়েছিল যে পুরো কলেজের সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে। কাব্যের বলা প্রতিটা শব্দ আদেও কাব্যের না, সেগুলো ওই ছেলেটারই শব্দ। কাব্য যদি গুন্ডা হতো, র্যাগিং করতো, তাহলে কি প্রিন্সিপাল ওকে স্টুডেন্ট লিডার বানাতো? নিজেই ভেবে দেখো। এক নাগাড়ে কথাগুলো বলল আকাশ। মানে? হিরো হলো ভিলেন আর ভিলেন হলো হিরো? মাঝপথে স্নেহা বলে উঠল। তাহলে ওই মেয়েটা যাকে আপনারা গোটা ক্লাসের সামনে অপমান করেছিলেন, তার মেকআপ, তার বাবা নেতা, এইসব বলে? শ্রী তো আবার জিজ্ঞেস করলো।
ও, সেই বিশ্বসুন্দরী? উনি তো আর এক জিনিস, নেতার মেয়ে। বিশাল বড় গাড়ি নিয়ে কলেজের গেট দিয়ে ঢুকছিল। ওই সময় একটা মেয়ে রাস্তা পেরোতে গিয়ে ওর গাড়িতে ধাক্কা খায়। শুধুমাত্র এইটুকু কারণে মেয়েটাকে যা নয় তাই বলে অপমান করে। ছোট লোক, ভিখারি, কুৎসিত, কিছুই বাকি রাখিনি। তার বাবা নাকি কালকের মধ্যেই পুরো কলেজটা কিনে নিতে পারে। আরও কত কি বলেছে মেয়েটাকে। কাব্য সব সহ্য করতে পারে, কিন্তু টাকার অহংকার করা তার লোভী মানুষদের একদম সহ্য করতে পারে না ও। আর শ্রী, কাব্য সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। একটু ধৈর্য ধরো, তুমি চিনে যাবে। আর সেদিন তোমার সাথে যা হয়েছিল তাতে তোমার ওরকম আচরণ স্বাভাবিক ছিল, কিন্তু শ্রী, কাউকে রাগের মাথায় কোনো খারাপ মন্তব্য করার আগে একটু ভাবতে হয়, কারণ একবার বলা কথা আর ফেরত নেওয়া যায় না। আর তোমার চড় মারার জন্য ও মোটুকে মারেনি, ওর মাকে নিয়ে বলেছিলে তাই। আসলে ওর মা। আমি জানি। শ্রী তো অনুতপ্ত কণ্ঠে বলল। আকাশ তো একদম অবাক হয়ে বলল, কি করে জানলে তুমি? কাব্য বলেছে? না না, মুগ্ধ আঙ্কেল বলেছে। ও, আমি তোমাকে দোষ দিই না শ্রী, আর খারাপও ভাবি না। তোমার দিক থেকে তুমিও ঠিক। আসলে কাব্যকে বুঝতে একটু সময় লাগে, আর আমি চাই তুমি সেই সময়টা নাও। অদ্ভুত এক হাসি এসে কথাটা বলি আকাশ উঠে নিজের রুমে চলে গেল। ওরা তিনজন এখনও সেইভাবেই বসে আছে। শ্রীর মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখনও পায়নি ও। অনেক কিছু এখনও আবছা, যেমন প্রথম দিন ধাক্কা লাগার সময় কেন দৌড়েছিল কাব্য, এরকম আরও অনেক কিছু। ওরা এখনও একইভাবে বসে আছে ওখানে। মিষ্টি আর স্নেহা এখনও আশ্চর্য ভাব কাটেনি। আর শ্রী, শ্রী তো একভাবে চেয়ে আছে দূরে বসে থাকা কাব্যের মুখটার দিকে। আবার ভুল করলাম? আবার একই ভুল? আবার নয়, এর মানে সেই শুরু থেকে আজ অবধি শুধু ভুল বুঝিয়ে এসেছি কাব্যকে। আমি প্রত্যেকবার প্রত্যেকটা ঘটনাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিতাম। কোনোদিনও সত্যি করে ভাবার চেষ্টাই করিনি আদৌ কাজটা ঠিক না ভুল। বারবার এক ভুল। আমি কেন লোকটার মধ্যে একটা ভালো গুণ দেখতে পাই না? কথাটা বলে নিজেই নিজেকে শুধরে নিল শ্রী। ভালো গুণ দেখতে পাই ঠিকই, কিন্তু জেদ আর রাগের বশে মানতে চাইনি। বারবার বিনা দোষে দোষী বানিয়ে রেখেছি কাব্যকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। কিছুটা সত্যি কাব্যের ব্যাপারে আকাশ তো বলেই দিল শ্রীদের। দেখা যাক এইসব শোনার পর কিছুটা মতভেদ পাল্টায়, ওদের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয় কিনা। আগামীতে খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।